ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, ভোট কেন্দ্র ও ভোটার নিয়ে কমিটির সুপারিশ, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ। ক্ষমতার বলে উনি যা খুশি তা করতে পারেন। আমরা যে দাবিগুলো করেছি সেগুলো নিয়ে আমরা আন্দোলন করব। যে কোনো নির্বাচনের ফলাফল উনি ডিসাইড করবে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাবে না। ছাত্রলীগের আপত্তি না থাকলেও দৃষ্টিকটু বলছেন খোদ গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান। আমরা মনে করি উনি ন্যায্যতার ভিত্তিতেই তার ক্ষমতা প্রয়োগ করেন। আসলে কিন্তু উপাচার্য একটা অসীম ক্ষমতাধর একজন ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিভাত হচ্ছেন। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর, ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা, স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। উন্নত এলাকায় অপেক্ষাকৃত বেশি মূল্যে শ্রম বিক্রি করতে গিয়ে প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা। এখনও শেষ হয়নি মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। এবং সাগরে মাছ ধরতে গিয়ে ২৬ দিনে ধরে নিখোঁজ কক্সবাজারের ১৪ জেলে। উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের, অনুসন্ধানে কাজ করছে জেলা পুলিশ। আগামী 2রা ফেব্রুয়ারি গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে এ চিঠি পেয়েছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। টেলিফোনে সুব্রত চৌধুরী জানান তিনি ব্যক্তিগতভাবে এই আমন্ত্রণে যাবেন না, এমনকি ঐক্যফ্রন্টের অন্য নেতারাও এতে অংশ নেবেন না বলে মনে করেন তিনি। তবে আবারও নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংলাপ ডাকা হলে ঐক্যফ্রন্ট তাতে অংশ নেবে। গত সংলাপে আমরা যারা গিয়েছিলাম সবাইকে পাই নেমে চিঠিগুলো আসছে আর কি। এখন যে শুভেচ্ছা এবং পিঠাপুলির নিমন্ত্রণ জানিয়েছে, এটা এই ব্যাপারে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই। মনে হয় এই ব্যাপারে সকলেই একমত হবেন। শুভেচ্ছা এবং চা চক্রে যাওয়ার মতো কোনো সুযোগ এখন নাই। একমাত্র সংলাপের কথা যেটা আমরা বলেছি, যেহেতু একটা দেশে প্রতারণা হয়েছে, নির্বাচন হয় না, ভোট বন্টন হয়েছে, নতুন একটা নির্বাচন আমরা দাবি করেছি খুব অল্প সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে। সেটার ব্যাপারে যদি সময় হয় আমরা অবশ্যই যাব। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তা ভাবনা থেকে। তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে তিনি একটি গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে না আসলে বিএনপি রাজনৈতিকভাবে আরও বেশি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল বিকেলে সুনামগঞ্জের ছাতকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুর্নীতিগ্রস্ত হওয়ায় জিয়া পরিবারকে দেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। রাজনীতি থেকে যেটুকু সৃষ্টি করেছেন
আরো আপনাদের সৃষ্টি করতে হবে। রাজ্যে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাদ বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদের পরিবারকে আর কোন রাজনৈতিক নেতৃত্বে দেখতে চায় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিশোরগঞ্জ ১ সংসদীয় আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ৩টি পৌরসভা এবং ৩০টি ইউনিয়ন পরিষদেরও প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, উত্তর সিটির উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে ফরম সংগ্রহ করেছিলেন ১০ জন। অপরদিকে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মৃত্যুতে খালি হওয়া কিশোরগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম কিনেছিলেন ৭ জন প্রার্থী। সার্বিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে, তাকে আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম তাকেই আমাদের আবার মোহাম্মদ আতিকুল ইসলাম। ছাত্র সংগঠনগুলোর দাবির পরও ডাকসু গঠনতন্ত্রে থাকছে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। শুধু হলের সাথে সম্পৃক্ত নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী। ভোট কেন্দ্র থাকবে হলগুলোতে, এমন প্রস্তাবনা দিয়েছে গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি। এতে ছাত্রলীগের আপত্তি না থাকলেও ক্ষুব্ধ অন্য সংগঠনগুলো। তবে সব পক্ষ বলছে একটি কার্যকর গঠনতন্ত্র প্রণয়নে আপাতত মূল চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরাম হুসাইনের রিপোর্টে। ডাকসু নির্বাচনের ঘোষণার পর তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো, কিন্তু উঠে আসছে নানা প্রশ্ন, যার বেশিরভাগই গঠনতন্ত্র কেন্দ্রিক। সবশেষ ১৯৯৮ সালে সংশোধন করা হয় গঠনতন্ত্র, যেখানে পদাধিকার বলে ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা। গঠনতন্ত্রের ৫ ধারায় বলা হয়েছে সভাপতি বাতিল করতে পারেন কমিটি, বরখাস্ত করতে পারেন যে কাউকে, যে কোনো বিষয়ে তার ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ৮ ধারায় বলা হয় নির্বাচন নিয়ে সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এমন আরও বেশ কটি জায়গায় উপাচার্যের ক্ষমতা কমিয়ে আনার দাবি বেশিরভাগ ছাত্র সংগঠনের। তবে ছাত্রলীগের বিশ্বাস উপাচার্য অগণতান্ত্রিকভাবে ক্ষমতার চর্চা করবেন না। একক ক্ষমতার বলে উনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমরা মনে করি যে আমরা যে দাবিগুলো করেছি সেগুলো নিয়ে আমরা আন্দোলন করব। আমরা মনে করি উনি ন্যায্যতার ভিত্তিতেই তার ক্ষমতার প্রয়োগ করবেন, এবং এই ক্ষেত্রে একটি বিধান রয়েছে যে ১,০০০ ছাত্রের চিঠি দিতে হয়, তারপরে উনি ওনার ক্ষমতার প্রয়োগ করতে পারে। সুতরাং এই কথাটি সত্য নয় যে ওনার একচ্ছত্র অধিকার রয়েছে। উনি যে কোনো নির্বাচনের ফলাফল উনি ডিসাইড করবে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাবে না। উল্টো আরও তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো, এটা আসলে দুঃখজনক। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান মনে করেন সভাপতির ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টিকটু। ওখানে আসলে কিন্তু উপাচার্য বা আপনি যদি হল ইউনিয়নের কথা বলেন, সেখানে প্রাধ্যক্ষের ক্ষমতা একটা অসীম ক্ষমতাধর একজন ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিভাত হচ্ছেন। উনি ওনার একক সিদ্ধান্তে অনেক কিছুই করতে পারেন। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘাতিকভাবে দৃষ্টিকটু। তবু আমরা মনে করেছি যে এটি যখন নির্বাচিত হয়ে আসবেন ডাকসু, তারা যদি এই সংশোধনের উদ্যোগটি গ্রহণ করেন, সেটা বোধহয় অধিকতর গ্রহণযোগ্য হবে। তবে সংশোধন কমিটির সুপারিশে উপাচার্যের ক্ষমতা কমানোর কোনো কথা বলা হয়নি। ছাত্রত্বের ব্যাপারে বলা হয়েছে নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী। সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স, এমফিল ও পিএইচডি গবেষকরা নির্বাচনের বাইরে থাকবেন। হলেই থাকবে ভোট কেন্দ্র। ডাকসুতে ২২টি পদ থেকে বেড়ে দাঁড়াবে ২৫টিতে। ২৮ বছর পর ভাঙতে শুরু করেছে অচলায়তন। স্বপ্ন দেখতে শুরু করেছে ডাকসু নির্বাচনের সঙ্গে জড়িত সবগুলো পক্ষ। তবে এখনও কাটেনি জটিলতা। ছাত্রত্ব, সহাবস্থান সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তাই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালের সময়ে আরও থাকছে। স্বাস্থ্য খাতের চাহিদা বেড়ে যাওয়ায় নার্সিং শিক্ষায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। প্রয়োজনে মানসম্পন্ন শিক্ষা পদ্ধতি মত বিশ্লেষকদের।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। খুন, ডাকাতি, অপহরণ আর মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সুশীল সমাজের দাবি, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার জন্য পায়তারা করছে জাতিসংঘ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে পালিয়ে গত 17 মাস ধরে বাংলাদেশে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, যাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের প্রায় 8000 একর বনের গাছ, পাহাড়, কৃষিজমি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3.5 লাখের অধিক স্থানীয় বাসিন্দা। কিন্তু আশ্রয় নেয় এসব রোহিঙ্গা দিন দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। তাদের এসব কর্মকাণ্ডের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রোহিঙ্গারা উকিয়া টেকনাফে না নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নানা জায়গায়। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে পাহাড় কর্তন। হ্যাঁ, আমাদের যে ফসলি জমি তাও কি দিনে দিনে কমে যাচ্ছে। আমরা তাদের কারণে অনেকটা নুয়ে পড়ছি। এখন রোহিঙ্গারা আসার পর থেকে আসলে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, চুরি ডাকাতি করছে, যার কারণে আমরা অতিষ্ঠ। গত 1 বছর ধরে নানা অপরাধে জড়িত থাকার কারণে রোহিঙ্গাদের বিরুদ্ধে 500 মামলা হয়েছে বলে জানান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। জনসংখ্যার যে ঘনত্ব আছে ওটা যদি হিসাব করেন তাহলে এটা ঠিক আছে, বাট তারা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি মাদক পাচার, বিভিন্ন প্রকার অন্যান্য চোরাচালানের সাথে টুকটাক ছিনতাই বা আপনার ক্যাম্পগুলোতে ক্যাম্পের মধ্যেই অপহরণ, এই জাতীয় অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা না করে উল্টো রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার পায়তারা চালাচ্ছে বলে দাবি সুশীল সমাজের। ইয়াং হিলের বক্তব্যে মনে হলো তারা রোহিঙ্গাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যাতে থেকে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য একটি তালবাহানা সৃষ্টি করছেন। তারা বাংলাদেশকে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছেন রোহিঙ্গাদের ভরণ পোষণ করার জন্য। অবশ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছেন তারা। প্রত্যাবাসন সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটা আমরা আমাদের তরফ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু আজও তা হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব ও মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। দেশের এই সংকটে সত্যিকারের বন্ধু চেনার আসল সময় বলেও মন্তব্য তাদের। 11 লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনো তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব, তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধ হৃদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দ্বারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাই একটা শক্ত অবস্থান নিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে যে কাজটি হচ্ছে না, যেটি অত্যন্ত জরুরি ছিল, যদি আজকে টার্কি বা সৌদি আরব যদি মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দেয় বা পাকিস্তান, তাহলে আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া এদেরকে দায়ী করে কি করব? সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আমরা যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা কিন্তু বন্ধু, কিন্তু এই বিষয়ে তারা আমাদের সহমত পোষণ করছেন না। কাজে তাদেরকে সহমতে আনবার জন্য আমাদের এখানে আরেকটু কৌশলী হতে হবে, আরেকটু উদ্যোগী হতে হবে, আরেকটু জোরালো আমাদের হতে হবে। কাজের কূটনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে এবং সেই ক্ষেত্রে
এই যে টুল বা যেটা কূটনীতির যে ব্যবস্থাটা, সেটাকেই আমার সর্বোত্তম কাজে লাগাতে হবে। গত বছর আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও রোহিঙ্গাদের আস্থা অর্জনে ব্যর্থতা সহ নানা কারণে তাদের ফেরানোর উদ্যোগ ভেস্তে যায়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে নিহত ১৩ ভাটা শ্রমিকের বেশিরভাগই নীলফামারীর জলঢাকার স্কুল ছাত্র। দারিদ্র্যপীড়িত এলাকায় শ্রমের মূল্য কম থাকায় বাধ্য হয়ে অপেক্ষাকৃত উন্নত এলাকায় শ্রম বিক্রি করতে যান তারা। বিশ্লেষকরা বলছেন, দেশে শ্রমিকদের মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। এই ঘটনা তারই উদাহরণ। রতন সরকারের তথ্য, শাকিল মাহমুদের ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবারের মর্মান্তিক এই ঘটনা আঘাত হেনেছে বিবেকবান মানুষের মর্মমূলে। একই সঙ্গে উস্কে দিয়েছে কিছু প্রশ্নও। দেশ উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও স্কুলের গণ্ডি না পেরোনো এতগুলো কিশোর ছেলেকে কেন ভাটার অগ্নিচুল্লি লাগোয়া ছোট্ট শেডে গাদাগাদি করে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাতে হলো? এই প্রশ্ন ছিল কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের গ্রামের বাড়ি নীলফামারীর কচুকাটা এলাকার একটি ইটভাটার শ্রমিকদের কাছে। ২০,০০০, ২২,০০০, ২২,০০০, 30,০০০ টাকা দিয়ে লোক হয়ে যায়। ৬ মাস ডিমান্ড ওদেরকে তৈরি করে নিয়ে যায়। মনে করে এখানে আমি কাম করতেছি সারাদিন ৩০০ টাকা, দেখা যাচ্ছে আমি যদি ঢাকায় কাম করি তাহলে এখানে ৬০০ টাকা। সর্দারকে বলে আমাকে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা দেন, আমি সিজনে ওটা শোধ করব। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তর রংপুরের ৫টি জেলার উদ্বৃত্ত শ্রম শোষিত হচ্ছে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলোতে। কারো মতে, দেশের উন্নয়ন ধারার ফাঁক গলিয়ে কিছু ক্ষেত্রে রয়ে গেছে দাস প্রথা। এই অঞ্চলের শ্রমিকদের অগ্রিম শ্রম তারা কিনে নিয়ে তাদেরকে এখান থেকে গরু বাছুরের মতো নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অগ্রিম টাকা নেওয়ার কারণে তারা সেখানে শ্রম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই উদ্বৃত্ত শ্রমটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি এবং শ্রমিকদেরকে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে সুষম উন্নয়নের কথা বলি সেটি সম্ভব না। শিল্প বাণিজ্যের সঙ্গে জড়িতরা বলছেন, এই অঞ্চলে শিল্প বিকাশ না হওয়ায় দারিদ্র্যের কারণ। সরাসরি না হলেও পরোক্ষভাবে কর্মসংস্থানের অভাবের কথা স্বীকার করছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই কাজ যদি আমাদের এখানে করার সুযোগ থাকতো, আমাদের এখানে কর্মসংস্থানের যদি ব্যবস্থা থাকতো, তাহলে এই লোক ওখানে যেত। শুধু মজুরির প্রয়োজনে তারা গিয়েছে তা নয়। সরকারের পলিসি আছে, সেটাকে যদি কিছুটা শিথিল করা হতো তাহলে এই অঞ্চলে ব্যাপক শিল্প কারখানা হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে অভিন্ন পারিশ্রমিক নির্ধারণ, শ্রম আইন প্রয়োগে উদাসীনতা, দুর্বলতা ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারাকে দারিদ্র্য দূর করতে না পারার বর্তমান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, রংপুর। সাগরে মাছ ধরতে গিয়ে গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের ১৪ জেলে। তাদের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের। তাদের অভিযোগ, ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না তারা। তবে জেলা পুলিশ বলছে, নিখোঁজ জেলেদের অনুসন্ধানে কাজ করছেন তারা। সুজয়দ্দিন রুবেলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে এমভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান ১৪ জন জেলে। সাধারণত মাছ ধরতে যাওয়া এসব ট্রলার ১০ থেকে ১২ দিনের মধ্যে ফিরে আসে, কিন্তু এরই মধ্যে ২৬ দিন পেরিয়ে গেলেও ফিরে আসেননি নিখোঁজ জেলেরা। দীর্ঘদিন ধরে ফিরে না আসায় চরম শঙ্কায় দিন কাটছে স্বজনদের। জেলেদের ফিরে পেতে ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কোম্পানির কাছে গেছিলাম, কোম্পানি আমাদের গুরুত্ব দিচ্ছে না, আর উল্টা বকাবকি করছে। সরকার কাছে আমাদের দাবি, এটা আমরা ফেরত চাই। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চান জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা। বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা চেষ্টা করছি নৌবাহিনী বা কোস্টগার্ড ওনাদেরকেও বাংলাদেশের জলসীমায় ওনাদের খোঁজের দেখার জন্য আমরা অনুরোধ করে যাচ্ছি। বাংলাদেশের জলসীমার বাইরে যদি যেয়ে থাকে তাহলে এটা সরকারিভাবে যেভাবে উদ্যোগ নেওয়া যায় সেভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আমরা অভিযোগটা পেয়েছি এই বিষয়ে, তা আমরা এটা নিয়ে যাচাই বাছাই করতেছি, আমরা তথ্য অনুসন্ধান করতেছি। আমরা জেলেদের পরিবাররাও আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করব। ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার আব্দুল কাইয়ুম। জেলেদের নিখোঁজ থাকার বিষয়ে শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ফিশিং বোট মালিক সমিতি। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ে আরও থাকছে।
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রজাতন্ত্র দিবস পালন করেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ, কেন্দ্রের সমালোচনায় বিজেপির মিত্ররা। নওগাঁয় ধর্ষণের অপমানে আত্মহত্যা করেছেন এক চিকিৎসকের নারী সহকারী। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শহরের পাটালি মোড় এলাকায় পাইলস কিওর সেন্টার নামে একটি ক্লিনিকে রোগী দেখেন ডাক্তার হেলাল উদ্দিন। তার সহকারী হিসেবে কাজ করতেন এক নারী। গত 18 জানুয়ারি তাকে ডাক্তার হেলাল উদ্দিন ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্বজনরা। অপমান সইতে না পেরে ঘটনার দিন রাতে বিষ পানে আত্মহত্যা করেন তিনি। মোবাইল কলের রেকর্ডের সূত্র ধরে শনিবার বিকেলে অভিযুক্ত হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। আমার দাবি যে ওই ডাক্তারের শাস্তি হোক, এটাই আমি চাই। আমার ছোট্ট একটা নাতনি এতিম হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে। হেলাল উদ্দিন তার সাথে অবৈধভাবে একটি শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই বিষয়টি তার ফোনে রেকর্ড আছে যে সে যে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। সেই রেকর্ডিং এর ভিত্তিতে তার অভিভাবক, তার পিতা আমাদের থানায় একটি মামলা দেয় ডাক্তার হেলাল উদ্দিন আমাদের বিরুদ্ধে, এবং আমরা এটা মামলাটা নিয়েছি, আসামিও গ্রেপ্তার করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি যে সে আসলে এই কাজটি করেছে। ঝালকাঠিতে ধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে কাঠালিয়া উপজেলার বলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। এ সময় নিহত সজল জমাদ্দারের গলায় ঝোলানো একটি চিরকুটে ধর্ষণের দায়ে এই হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়। গত 17 জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর থেকে পলাতক ছিল সে। চিকিৎসা খাতসহ বিভিন্নভাবে সেবা নেওয়ার পরিসর বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে নার্সিং পেশায়। একই সঙ্গে বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে মানসম্পন্ন নার্সিং শিক্ষার জন্য অবকাঠামোগত উন্নয়ন ও সিলেবাস পরিবর্তন জরুরি বলে মনে করেন গবেষকরা। নার্সিং অধিদপ্তর বলছে, শিগগিরই বাস্তবায়ন করা হবে নতুন শিক্ষা কারিকুলাম। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। পেশাগত কাজের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষা নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। মানবিক আচার থেকে শুরু করে পেশাগত প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে তাদের শেখানো হচ্ছে সেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশল। সব থেকে বেশি ভালো লাগে নার্সিং এর যে ড্রেস আপটা। আমার ছোট সময় থেকে ইচ্ছে ছিল যে আমি নার্সিং পেশায় পড়বো। নিউমোনিয়া, তারপর ফিভার, এই ডেঙ্গু, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো নিয়ে ওইখানে কালেকশন করতে হয়। মানুষ সেবা করতে পারলে নিজেকে অনেক মহৎ মনে করা যাবে। স্বাস্থ্য খাতে চাহিদা বেড়ে যাওয়ায় এ খাতে আগ্রহী শিক্ষার্থী যেমন বেড়েছে, প্রয়োজনে বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধিতে সরকারি সুনজর প্রয়োজন বলে মনে করে নার্সিং কাউন্সিল। সরকার এখন পারে এক্সিস্টিং যে নার্সিং ইনস্টিটিউটগুলি আছে সেগুলিকে আরেকটু ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, সেখানে ফ্যাকাল্টি বৃদ্ধি হওয়া দরকার। গবেষকরা বলছেন, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে শিক্ষা কারিকুলামে আধুনিকায়ন অত্যাবশ্যক। তবে বিশ্বমানের নার্স তৈরিতে শিক্ষা পদ্ধতির সংস্কারের কথা জানায় নার্সিং অধিদপ্তর। আমরা যদি নার্সদের সত্যি সত্যি অবস্থার উন্নয়ন করতে চাই, তাহলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ এবং সেই সময়ের সংখ্যা, যে প্রাইভেট সেক্টরে যে নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠছে তাদেরকেও কতগুলো বিষয়ে কোর্স কারিকুলাম আধুনিকায়ন করা দরকার। তাতে বিহেভিয়ারাল সায়েন্স, ইংরেজি শিক্ষা এবং অন্যান্য যে সাব স্পেশালিটি শিক্ষা, আমরা ওই মানটাকে সামনে রেখে আমাদের কারিকুলামটা এবছরই আবার আপগ্রেড করা হয়েছে। আন্তর্জাতিক মান ওরা যেমন 2 ধাপ এগিয়ে যায়, আমরা হয়তো অত তাড়াতাড়ি তাদেরকে ছুঁতে পারি না, আমাদের একটু সময় লেগে যায়। দেশে 4 বছরের স্নাতক ও 3 বছরের ডিপ্লোমা নার্সিং এমন প্রতিষ্ঠান 251টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী আসন সংখ্যা 13,515টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে কর ও শুল্ক হারের নতুন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, শুল্ক আদায়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। CNF এজেন্টদের এবং যারা ব্যবসা বাণিজ্য করেন এবং আমাদের কর্মকর্তা, তাদের কোনো গাফিলতির কারণে যদি
কোনো সমস্যার সৃষ্টি হয় সেটিও শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রামে যা আমরা শুনেছি, এটির জন্য তদন্ত কমিটি হয়েছে, আমরা নিজেরা সেটি দেখব এবং এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। আধুনিক করতে হবে আমাদের সমস্ত প্রক্রিয়া, সারা বিশ্বের সাথে কম্পিটিটিভ করতে হবে, আমরা যেন সেই দৌড়ে যেন পিছিয়ে না পড়ি। আজকে 3 লক্ষ কোটি রেভিনিউ অর্জন করে এটাকে যদি 4 লক্ষ কোটি করা যায়, ট্যাক্স কমিয়ে, রেট কমিয়ে, তাহলে কোনটা ভালো? আগামী বছর আমরা ভ্যালু রেট ট্যাক্স, যেটা লম্বা সময় ধরে প্রলম্বিত হয়ে যাচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এটা আমরা বাস্তবায়ন করব। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর, ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকটু বলছেন খোদ কমিটির প্রধান। উন্নত এলাকায় বেশি মূল্যের শ্রম বিক্রি করতে গিয়ে প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা, এখনও শেষ হয়নি মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। এবং সাগরে মাছ ধরতে গিয়ে 26 দিন ধরে নিখোঁজ কক্সবাজারের 14 জেলে, উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের, সন্ধানে কাজ করছে জেলা পুলিশ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।